Assalamu alaikum everyone. Welcome to the 10th lecture of 20th Century English Literature 2 ENG 4233. I hope you are doing fine. আজকে আমাদের নতুন রামাদান টাইম রুটিন, যেটা এমনিতে আমাদের ক্লাস 11:30 থেকে, ওটা এখন রমজানে 11টা থেকে 12টা পর্যন্ত হবে। সেই হিসাবে আমাদের একদমই উই ডোন্ট হ্যাভ এক্সট্রা টাইম টু লুজ হোয়াট এভার। আমরা সেই ক্ষেত্রে একদম ফুল ফ্লোতে যাব এবং লেকচার রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে সেই জন্য আমরা এক্সট্রা কিছু টাইম বের করব, কারণ ক্লাস টাইমে হয়তো বা আমরা অতটা ডিটেইলে যেতে পারবো না প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। ইন দ্যাট কেস আমরা আস্তে আস্তে শুরু করি, অন্যরা জয়েন করতে করতে। আমাদের ফাইনালের প্রথম টেক্সট বেশ লম্বা একটা নাম, আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, আমাদের পরবর্তী নভেল। আজকে আমরা আমাদের এই পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান এই উপন্যাসটা আজকে আমরা শুরু করব। আমরা এই উপন্যাসটা শুরু করার আগে, বিফোর স্টার্টিং দ্য টেক্সট, আমাদের একটু প্রিপারেশনের প্রয়োজন আছে, বেশ কিছু বিষয় জানার প্রয়োজন আছে। আমরা সেই জানার জন্য হেল্প নিব হচ্ছে ফাতেমে আজিজ মোহাম্মদী, একজন রিসার্চার। উনি এই পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান এর উপরে একটি আর্টিকেল লিখেছেন, বেশ ভালো একটা আর্টিকেল। আমরা সেই আর্টিকেলটা দিয়ে শুরু করব। সেই আর্টিকেলে আমাদের এই নভেল সম্পর্কে কিছু প্রাইমারি আইডিয়া দেবে, আমাদের নভেল এবং নভেলিস্ট দুটো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব আশা করি। স্যার আসসালামু আসসালাম। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা যতটুকু পারি আমরা সময়টাকে ঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি। লেটস স্টার্ট উইথ দ্য অ্যাবস্ট্রাক্ট। আমরা আগেই বললাম যে ফাতেমে আজিজ মোহাম্মদী ওনার একটা আর্টিকেল, সেই আর্টিকেলটা আমাদেরকে হেল্প করবে আমাদের নেক্সট টেক্সট, আমাদের পরের যে নভেলটা আমরা পড়ছি ফাইনালের জন্য, সেটা আমাদেরকে একটা মোটামুটি ব্রিফ একটা আইডিয়া দিতে পারবে। সো লেটস স্টার্ট। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান। নভেলের নাম কত লম্বা! 1 2 3 4 5 6 7 8 9, নয়টা লেটার আছে আমাদের এই টাইটেলে। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান। এত লম্বা নাম সবসময় আমরা বলতে পারবো না, এই জন্য সংক্ষেপে আমরা এই নভেলের নাম দিয়েছি আ পোর্ট্রেট। আ পোর্ট্রেট এখন তো শর্ট হয়ে গেছে, আ পোর্ট্রেট। আ পোর্ট্রেট দিয়ে আমরা আমাদের ফাইনালের পড়া শুরু করলাম। আ পোর্ট্রেট নভেলটা, ইট ওয়াজ রিটেন ইন 1916, 1916 সাল। 1916 সালটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাল। কেন? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, 1918 সালে গিয়ে শেষ হয়। 1916 কিন্তু ঠিক তার মাঝামাঝি। এই উপন্যাসটা লেখা এবং পাবলিশড হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে। রিটেন ইন 1916, ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল, আত্মজীবনী নির্ভর। আমাদের যিনি লেখক তার নিজের জীবনের বেশ কিছু তথ্য এখানে ব্যবহার করা হয়েছে। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আমরা এই উপন্যাসে পাবো। অটোবায়োগ্রাফিক্যাল নভেল বেসড অন দ্য রাইটার্স অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক উপন্যাস। বাট ইট ইজ নট অটোবায়োগ্রাফি, ওটা আলাদা বিষয়। আত্মজীবনী এবং আত্মজীবনীমূলক উপন্যাস আলাদা। আত্মজীবনী মানে হচ্ছে যখন কেউ তার নিজের জীবনী সম্পর্কে লিখে যায় কোনো বইতে, সেটাকে বলে অটোবায়োগ্রাফি। নিজে নিজের জীবনী লিখছে, আত্মজীবনী। আর সেই আত্মজীবনীর উপর ভিত্তি করে যদি উপন্যাস লেখা হয়, বেসড অন দ্যাট অটোবায়োগ্রাফি, ইজ ইফ আ নভেল ইজ রিটেন, তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফিক্যাল নভেল। তার মানে এই উপন্যাসে আমরা লেখক সম্পর্কে বেশ কিছু সত্যি ঘটনা, সত্যি তথ্য জানতে পারবো। আ পোর্ট্রেট, আমাদের নেক্সট টেক্সট, দ্য ফার্স্ট নভেল অফ দ্য গ্রেট আইরিশ রাইটার জেমস জয়েস। কে লিখেছেন আমাদের এই পরবর্তী উপন্যাস? হু ইজ দ্য নভেলিস্ট? কার লেখা? জেমস জয়েস। জেমস জয়েস অলরেডি
ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার ফিকশন, যেটা জাহিদ স্যার আপনাদেরকে পড়িয়েছিলেন, সেখানে জেমস জয়েসের একটা শর্ট স্টোরি ছিল অ্যারাবি, আশা করি আপনাদের মনে থাকার কথা। সেই জেমস জয়েসের প্রথম উপন্যাস আ পোর্ট্রেট নিয়ে আমরা আমাদের ফাইনাল শুরু করতে যাচ্ছি। দিস নভেল, জেমস জয়েসের ফার্স্ট নভেল, ইট ইজ রিটেন ইন মডার্ন স্টাইল। আমরা এর আগে জোসেফ কনরাডের লর্ড জিম পড়ে এসেছি, সেটা আমরা জেনেছি দ্যাট ওয়াজ রিটেন ইন মডার্ন স্টাইল অ্যাজ ওয়েল। লর্ড জিম উপন্যাসে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এখন আ পোর্ট্রেট উপন্যাসও আমরা দেখতে পাচ্ছি ইট ইজ রিটেন ইন মডার্ন স্টাইল। ইট ইজ রিটেন ইন মডার্নিস্ট স্টাইল, আধুনিক স্টাইলে লেখা হচ্ছে। কেন বলা হলো? ওয়াই দিস নভেল ইজ কনসিডার্ড টু বি রিটেন ইন মডার্ন স্টাইল? কেন বলা হচ্ছে এটা মডার্ন স্টাইলে লেখা? বিকজ ইট কন্টেইনস সাম ক্যাটাগরি অফ রিয়েলিজম, এর মধ্যে বাস্তবতাবাদ আমরা খুঁজে পাবো। ন্যাচারালিজম, এর মধ্যে ন্যাচারালিজম রয়েছে, এবং মার্কসিজম রয়েছে। এর মধ্যে আমরা রিয়েলিজমের উপর গুরুত্ব দেব, কারণ এই উপন্যাসে রিয়েলিজম এমন ভাবে ফুটে উঠেছে যেমন অন্য সময়, অন্য এর আগে পূর্ববর্তী উপন্যাসে এইভাবে আমরা খুঁজে পাইনি। আলটিমেটলি আমরা যখন এই উপন্যাসটা পড়বো তখন বারবার আমাদের মাথায় যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে যে লাস্টের বুলেট পয়েন্ট, রিলেশনশিপ বিটুইন দ্য মেইন প্রোটাগনিস্ট স্টিফেন ডেডালাস অ্যান্ড দ্য অথর জেমস জয়েস। আমাদের উপন্যাসের যে প্রোটাগনিস্ট, আমরা এখনই তার নাম জেনে যাচ্ছি, আমাদের আ পোর্ট্রেট, এই নভেলের মূল চরিত্রকে, কেন্দ্রীয় চরিত্র প্রোটাগনিস্টকে স্টিফেন ডেডালাস। স্টিফেন ডেডালাস, এই স্টিফেন ডেডালাসকে যদি আমরা ভালোভাবে চিনতে পারি তাহলে আমরা আমাদের নভেলিস্ট জেমস জয়েসকেও চিনতে পারবো, বিকজ দেয়ার ইজ ক্লিয়ারলি আ রিলেশনশিপ বিটুইন স্টিফেন ডেডালাস অ্যান্ড জেমস জয়েস। আমরা দেখব যে স্টিফেন ডেডালাসই জেমস জয়েস, জেমস জয়েসই স্টিফেন ডেডালাস, এই দুজনের মধ্যে আমরা সম্পর্ক, একটা কানেকশন খুঁজে বের করার চেষ্টা করব, এবং এই উদ্দেশ্যটা আমরা আমাদের প্রতিটা লেকচারেই আমরা এটা মাথায় রাখবো যে is there any connection, is it possible to find any connection between our protagonist and writer স্টিফেন ডেডালাস এবং জেমস জয়েস, তাদের মধ্যে কোনো কানেকশন করা যায় কিনা? যদি কানেকশন করা যায় তবেই আমরা বলতে পারবো জীবনীমূলক উপন্যাস, অটোবায়োগ্রাফিক্যাল নভেল। আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। আমি আব্দুল্লাহ আল মামুনকে রিকোয়েস্ট করব ইন্ট্রোডাকশন থেকে একটু পড়বেন। মামুন। Yes, sir. James Joyce was born in Dublin in 1882, became one of the most important writers, son of a genius but incompetent father. When Joyce was a child, Ireland had been under British rule since 16th century, and the political tension between Ireland and Britain had been high. There was religious tension between Catholics, the majority of Irish, and Protestants. থ্যাংক ইউ। প্রথমেই জেমস জয়েস কত সালে কোথায় জন্মেছিলেন সেটার তথ্য আমরা জানছি। ওনার জন্ম ডাবলিনে 1882 সালে। ধীরে ধীরে জেমস জয়েস বিকেম ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট রাইটার্স, ইংলিশ লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাসিকদের মধ্যে একজন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি, সেটা হচ্ছে জেমস জয়েস ওয়াজ সান অফ এ জিনিয়াস বাট ইনকম্পিটেন্ট ফাদার। জেমস জয়েসের বাবা সম্পর্কে একটা অদ্ভুত তথ্য আমরা জানতে পাচ্ছি, যে জেমস জয়েসের বাবা, উনি খুবই জিনিয়াস টাইপের মানুষ ছিলেন, কিন্তু উনি ছিলেন ইনকম্পিটেন্ট। ইনকম্পিটেন্টের বাংলা হচ্ছে অকর্মা, মানে উনি কোনো প্রফেশনেই সুবিধা করতে পারেননি, উনি তার জীবনে রোজগার তেমন একটা করতে পারেননি। ইনকম্পিটেন্ট শব্দটা মানি আর্নিং এর সাথে কানেক্টেড। জেমস জয়েসের বাবা খুবই ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন, কিন্তু উনি কোনো প্রফেশনেই শাইন করতে পারেননি। এই জন্য জেমস জয়েস নিজেই তার বাবাকে বলেছেন ইনকম্পিটেন্ট। এরপর জয়েসের বাচ্চাকাল সম্পর্কে আমরা জানতে পারছি। জয়েস যখন জন্মালেন
এর আগে আমরা কনরাড সম্পর্কে যেটা জেনেছি, কনরাড যখন জন্মেছিলেন তখন পোল্যান্ড যেমন রাশিয়ার আন্ডারে ছিল, একইভাবে জয়েস যখন জন্মাচ্ছেন তখন আয়ারল্যান্ড, তার মাতৃভূমি, তার দেশ আয়ারল্যান্ড, ব্রিটিশদের আন্ডারে। 16শতাব্দী থেকে 16শতাব্দী থেকে এই আয়ারল্যান্ড ব্রিটিশদের অধীনে। যখন একটা দেশ কলোনাইজ থাকে, আরেকটা দেশ সেই দেশকে শোষণ করে, তখন রাজনৈতিক অস্থিরতা, বেশ টান টান উত্তেজনা বিরাজ করে। Therefore, undoubtedly, the political tension হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছেন, পলিটিক্যাল টেনশন, রাজনৈতিক উত্তেজনা, ব্রিটেন হ্যাড বিন হাই। দুই দেশের মধ্যে তখন রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। একদিকে পলিটিক্যাল টেনশন তো আছেই, এর সাথে যোগ হয়েছে আরেকটা টেনশন, আরেকটা উত্তেজনা, আরেকটা অস্থিরতা। সেটা কি? দেয়ার ওয়াজ রিলিজিয়াস টেনশন বিটুইন ক্যাথলিক্স, the majority of Irish and the Protestant. তার মানে তখনকার সময়ে জেমস জয়েস যে সমাজে বড় হয়েছেন সেই সমাজে দুটো দিক থেকে অস্থিরতা বিদ্যমান ছিল। দুই দিক থেকে আমরা পাচ্ছি অস্থিরতা। একটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক উত্তেজনা। ব্রিটিশদের সাথে আইরিশদের রাজনীতি নিয়ে বেশ কষাকষি চলতো, নানা রকম ঘটনা ঘটতো, উত্তেজনা বিরাজ করতো। ব্রিটিশরা চাইতো আইরিশদের দমিয়ে রাখতে, কন্ট্রোল করতে, আর আইরিশরা চাইতো স্বাধীনতা অর্জন করতে। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা, এবং এটা কিন্তু সামাজিক জীবনেও বেশ বড়সড় প্রভাব ফেলেছিল। জেমস জয়েস যে সমাজে বড় হয়েছেন সেখানে রাজনীতি ছাড়া কোনো কথাই হতো না। রাজনৈতিক উত্তেজনা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আরেকটা বিষয়ে জটিলতা ছিল, সেটা হচ্ছে ধর্মীয় উত্তেজনা। ধর্ম নিয়ে ক্ল্যাশ ছিল। দেয়ার ওয়াজ রিলিজিয়াস টেনশন, ধর্ম নিয়ে উত্তেজনা। কাদের সাথে কাদের? খ্রিস্টানদের সাথেই খ্রিস্টিয়ানদের মধ্যে দুটো ডমিনেন্ট ভাগ আছে, এটা আপনারা হয়তো জানেন। একটা হচ্ছে ক্যাথলিক্স, যারা হচ্ছে একদম কট্টর ফান্ডামেন্টালিস্ট, আর আর ছিল প্রোটেস্ট্যান্ট। আয়ারল্যান্ডের জনগণের মধ্যে ধর্ম নিয়ে দুটো ভাগ ছিল। কিছু অংশ ছিল ক্যাথলিক্স, এরা আবার ব্রিটিশদের দ্বারা সুবিধাপ্রাপ্ত ছিল, ব্রিটিশরা ক্যাথলিক্সদের প্রেফার করত। কিন্তু আয়ারল্যান্ডের বেশিরভাগ মানুষ, মেজরিটি অফ আইরিশ, তারা প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী ছিল। ক্যাথলিক্স এবং প্রোটেস্ট্যান্ট এই দুই গ্রুপের মধ্যে প্রচুর দ্বন্দ্ব হতো। আমাদের ইসলাম ধর্মে যেমন সুন্নি এবং শিয়া কাদিয়ানীদের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব তৈরি হয়, হিন্দু ধর্মেও দেখা যায় যে দ্বন্দ্ব তৈরি হয়। বিভিন্ন ধর্মে যে বিভিন্ন গ্রুপিং আছে, এই গ্রুপগুলোর মধ্যে সুপ্রিমেসি, ডমিনেন্স নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। আয়ারল্যান্ডে দেখা গেল যে যদিও সবাই খ্রিস্টিয়ান, কিন্তু খ্রিস্টিয়ানদের মধ্যে আবার দুটো ভাগ, ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্ট। এই দুই গ্রুপের মধ্যে আবার খুব উত্তেজনা চলতো, প্রায়ই ঝামেলা তৈরি হতো, নানা রকম জটিলতা তৈরি হতো। কেন আমরা এই পলিটিক্যাল টেনশন এবং রিলিজিয়াস টেনশন কথাগুলো নিয়ে আলোচনা করছি? কারণ এই দুটো আমাদের পরবর্তীতে প্রতিটা লেকচারে কাজে লাগবে। পলিটিক্স, রিলিজিয়ন, পলিটিক্যাল টার্ময়েল, রিলিজিয়াস টার্ময়েল, রাজনীতি এবং ধর্ম দুই দিক থেকে অস্থিরতা বিরাজ করছে। জেমস জয়েস যে সমাজে বড় হচ্ছেন সেই সমাজের প্রতিটা মানুষ, তারা রাজনীতি এবং ধর্ম দ্বারা প্রভাবিত। তাদের জীবনে এই রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় অস্থিরতার একদম স্পষ্ট প্রভাব আমরা দেখতে পাই। থ্যাংক ইউ মামুন। এখন আমরা জেমস জয়েসের ছেলেবেলা সম্পর্কে একটু আইডিয়াটা নিয়ে নেই। রাহাত ইশতিয়াক দেখতে পাচ্ছেন? রাহাত, জি স্যার। পড়েন তো শুরু থেকে। জেমস জয়েস। James Joyce's whole education from age 6 to 9 at Clongowes Wood College, and from age 11 at the age to the age 16 at Belvedere College in Dublin was Catholic. As he studied in Clongowes Wood College in his early youth, he was very religious. But in a year to his graduation from Belvedere, he began to reject his Catholic faith, and that's why he saw as involving in rebellion and exile.
Joyce, by writing a series of stories which engraving with remarkable lucidity aspects of Dublin life, began his job as a successful writer. থ্যাংক ইউ রাহাত। আমরা একটু বুঝে নেই কি হচ্ছে। জয়েসের ছেলেবেলা, জেমস জয়েস হাইলাইট করা অংশগুলো কানেক্ট করেন, তাহলে আপনাদের প্রথমেই বুঝতে সুবিধা হবে। প্রথম পয়েন্টে দুটো পার্ট হাইলাইটেড আছে, হোল এডুকেশন ওয়াজ ক্যাথলিক। জেমস জয়েসের যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং বলতে গেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা, ইউনিভার্সিটি, সবই এর মধ্যে ডমিনেন্ট ছিল হচ্ছে ক্যাথলিক। বিশেষ করে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই সময়টা বোঝার জন্য বললাম, যদিও তাদের বিভাগটা একটু আলাদা। জেমস জয়েসেস হোল এডুকেশন, জেমস জয়েসের জীবনের শুরু, শিক্ষার যে শুরুটা, ফ্রম এইজ 6 to 9, 6 বছর বয়স থেকে 9 বছর, 6 থেকে 9, তার বয়স যখন 6, সেখান থেকে তার বয়স যখন 9, 6 years old থেকে 9 years old, জেমস জয়েস কোথায় পড়াশোনা করেছেন? ক্লংগোজ উড কলেজ। ক্লংগোজ উড কলেজ, আমাদের দেশে যেমন মাদ্রাসা আছে না, ক্লংগোজ উড কলেজ ধরেন এটা হচ্ছে খ্রিস্টানদের মাদ্রাসার মতো অনেকটা। এটা হচ্ছে হেভিলি ইনফ্লুয়েন্স বাই ক্যাথলিক রিলিজিয়ান। 6 থেকে 9 ক্যাথলিকদের মাদ্রাসায় পড়েছে ক্লংগোজ উড কলেজ, এবং ফ্রম এইজ 11 to age 16, 11 বছর থেকে 16 বছর পর্যন্ত, 11 থেকে 16, তার মানে এটা হচ্ছে ওই মাধ্যমিক সময়টা আমাদের। এইজ 11 to age 16 জেমস জয়েস পড়াশোনা করেছেন বেলভেডিয়ার কলেজে। ডাবলিনের একটা বিখ্যাত কলেজ আছে, পুরাতন প্রেস্টিজিয়াস বেলভেডিয়ার কলেজ। এই কলেজটাও ছিল অনেকটা ওই মাদ্রাসার মতোই, ক্যাথলিকদের মাদ্রাসা। এই ক্লংগোজ উড কলেজ এবং বেলভেডিয়ার কলেজ দুটোই ছিল ক্যাথলিক, ক্যাথলিক ধর্মে দ্বারা একদম সরাসরি চালিত। তার মানে জেমস জয়েসের হোল এডুকেশন ওয়াজ ক্যাথলিক। জেমস জয়েসের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দুটোই হচ্ছে ডিরেক্টলি ডমিনেটেড বাই ক্যাথলিক রিলিজিয়ন। জয়েস বড় হয়েছে এই ধর্মীয় অনুশাসনের। ক্লংগোজ উড কলেজ, বেলভেডিয়ার কলেজ, 6 বছর বয়স থেকে 16 বছর বয়স, 11, এই এই বয়সটা 6 থেকে 11, 6 থেকে 16, 6 to 9 ক্লংগোজ উড কলেজ, 11 to 16 বেলভিডিয়ার কলেজ। তার মাঝখানে 2 বছর পড়াশোনার গ্যাপ ছিল, এটা কেন তারা আমরা সেটা পরবর্তীতে জানতে পারবো। তাহলে 6, 7, 8, 9, 4 বছর ক্লংগোজ উড কলেজে, আর 11, 12, 13, 14, 15, 16, 6 বছর ক্যাথলিক ডাবলিনের বেলভেডিয়ার কলেজে। তার মানে জেমস জয়েস 10 বছর ক্যাথলিক ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন। তার মানে ওনার যে ভিত্তি, ফাউন্ডেশন, এটা হচ্ছে ক্যাথলিক ধর্ম দ্বারা সরাসরি ইনফ্লুয়েন্স, সরাসরি ডমিনেটেড। জয়েসেস আপব্রিঙ্গিং, জয়েস যে বড় হয়েছেন তার জীবনের গুরুত্বপূর্ণ সময় ইট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই ক্যাথলিক রিলিজিয়ন। যখন অ্যাজ হি স্টাডিড ইন ক্লংগোজ উড কলেজ, 6 থেকে 9, তার শিক্ষা জীবনের প্রথম 4 বছর প্রাথমিক শিক্ষা, যেটা আমরা বলি এলিমেন্টারি এডুকেশন। অ্যাজ হি স্টাডিড ইন ক্লংগোজ উড কলেজ, তো উনি যখন ক্লংগোজ উড কলেজে পড়াশোনা করেছেন 6 বছর বয়স থেকে 9 বছর পর্যন্ত, হি ওয়াজ ভেরি রিলিজিয়াস। এই 6 থেকে 9 উনি খুবই গভীরভাবে ধর্মকর্ম করতেন। হি ওয়াজ ভেরি রিলিজিয়াস। এই বয়সে যেটা হয়, বেশিরভাগই শিশুদেরকে যদি ধর্মের প্রতি আকৃষ্ট করা যায়, তারা কিন্তু ধর্মকে খুব গভীরভাবে মানে। এবং আমরা যদি অন্যভাবে বলি, এই সময় বাচ্চাদেরকে ব্রেইন ওয়াশ করা সহজ। এখন জেমস জয়েস ছোটবেলায় ব্রেইন ওয়াশড হয়েছিলেন কিনা তা জানা যাচ্ছে না, কিন্তু তার 6 বছর বয়স থেকে 9 বছর পর্যন্ত উনি বেশ খুব গভীরভাবে, হি ওয়াজ ভেরি ডিভাউট রিলিজিয়াস, খুব গভীরভাবে উনি ক্যাথলিক ধর্ম পালন করতেন। বাট ধীরে 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 তার মধ্যে ধর্মের প্রতি যে একটা আগ্রহ, সেটা কমতে থাকে। প্রথম দিকে উনি যতটা গভীর ধার্মিক ছিলেন, যতটা ধর্মকে গভীরভাবে পালন করতেন, ধীরে ধীরে তার ধর্মের প্রতি যে আগ্রহ সেটা কমতে থাকে।
But in a year to his graduation from Belvedere, তার গ্রাজুয়েশনের ঠিক 1 বছর আগ থেকে, তার মানে 15 বছর বয়স থেকে, আনুমানিক 15, জয়েসের বয়স যখন আনুমানিক 15 বছর, ঠিক ওই সময় থেকে he began to reject his Catholic faith. ধীরে ধীরে উনি তার ধর্মটাকে বর্জন করতে থাকেন। একেবারে না, হঠাৎ করে ধর্মকে যে বাদ দিয়ে দিচ্ছেন তা না, উনি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে উনার ধর্মের প্রতি ওনার আগ্রহ কমতে থাকে এবং ধীরে ধীরে উনি ধর্মটাকে ত্যাগ করতে থাকেন। And that's why he saw as involving in rebellion and exile, এবং সেই ধর্মের প্রতি তার যে বিরোধিতা, ধর্মের প্রতি তার যে মানে বিরাগ, অনাগ্রহ, এটাই কিন্তু পরবর্তীতে প্রকাশ পায় তার যে বিদ্রোহ, রিবেলিয়ন এন্ড এক্সাইল। এটা জয়েসের জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। উনি ধর্ম, সমাজ, রাজনীতি সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি তার মাতৃভূমি, তার দেশ ছেড়ে চলে যান, নিজেই নিজেকে দেশ থেকে আলাদা করে ফেলেন, সেলফ এক্সাইল। জোসেফ কনরাডের বাবা, যদি মনে করে থাকেন, জোসেফ কনরাডের বাবা উনি বাধ্য হয়ে এক্সাইলে গিয়েছিলেন, কিন্তু আমাদের জেমস জয়েস উনি ইচ্ছা করেই নিজেকে এক্সাইলড করে নেন। কেন সেটা করেন? কি সেই কারণ? কোন দুঃখে, কোন কষ্টে জেমস জয়েস তার দেশকে ত্যাগ করেন? কোন দুঃখে তিনি নিজেই নিজেকে এক্সাইল, তার দেশ থেকে বের করে দেন, নিজেই দেশ থেকে বের হয়ে আসেন? কারণটা কি? আমরা এটা ধীরে ধীরে জানতে পারবো। জেমস জয়েস, by writing a series of stories, জেমস জয়েস লেখালেখি শুরু করলেন, লেখালেখির ক্যারিয়ার শুরু করলেন, প্রচুর ছোট গল্প লেখা শুরু করলেন। এই ছোট গল্পর একটা পাবলিকেশন হচ্ছে ডাবলিনার্স। এটা আপনারা আশা করি সবাই পড়েছেন আপনাদের ফার্স্ট সেমেস্টারে, আশা করি আপনারা সবাই পড়েছেন যখন আপনারা অ্যারাবি শর্ট স্টোরিটা পড়েছেন। অ্যারাবি শর্ট স্টোরি, এটাই ডাবলিনার যে বই, এই বই থেকেই নেয়া। জেমস জয়েস বেশ সিরিয়াসলি লেখালেখি শুরু করলেন ছোট গল্প, এনগ্রেভিং উইথ রিমার্কেবল লুসিডিটি, খুব সহজ প্রাঞ্জল ভাষায়, সরল ভাষায় উনি he described, illustrated the aspects of Dublin life. আয়ারল্যান্ডের যে রাজধানী ডাবলিন, এই ডাবলিনের যে লাইফস্টাইল, জীবনধারা, এটাকে তিনি তার ছোট গল্পে চমৎকারভাবে তুলে ধরলেন এবং বেশ সফল একজন লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন। He began his job as a successful writer. বেশ সফল একজন লেখক। তার মানে আমরা এই স্লাইডটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে বলতে পারি যে জেমস জয়েস যদিও তার জীবনের প্রাথমিক শিক্ষা এবং তার গ্রাজুয়েশন পুরোটাই ছিল ডমিনেটেড বাই ক্যাথলিক রিলিজিয়ন এবং তিনি জীবনের শুরুতে ক্যাথলিক ধর্ম খুব গভীরভাবে পালন করতেন, কিন্তু দেখা যাচ্ছে তার বয়স যখন 15, মানে তার গ্রাজুয়েশনের 1 বছর আগে থেকে ধর্মের প্রতি তার একটা বিরক্তি চলে আসে, একটা বিরাগ, বিতৃষ্ণা চলে আসে। ধর্মটাকে তিনি আস্তে আস্তে দূরে ঠেলে দিতে থাকেন এবং একটা সময় ধর্মের বিরুদ্ধে তিনি বিরোধিতা করেন। পরবর্তী দেখব শুধু ধর্ম না, তিনি ধর্ম, রাজনীতি, সমাজ, দেশ সবকিছুর বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করেছেন। সেই বিদ্রোহ এতটাই ব্যাপক যে তিনি জেমস জয়েস দেশেই আর থাকেননি, তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। Now let's talk about Joyce's decision. মাসনুর শুনতে পাচ্ছেন? মহিউদ্দিন মাসনুর, জি স্যার। পড়েন তো স্লাইডটা। লাইক স্টিভেন। ওকে স্যার। Like Stephen, his fictional hero, Joyce in his youth felt restrained by the pressure of religion and politics, and limited and spare interest which surrounded him in Ireland during the 19th century. Because of the restricted atmosphere in 1904, at age 22, unfortunately, he left his family and the Roman Catholic Church of Dublin, which he was interested during his childhood, for becoming a great writer to Europe.
শাহনূর। জয়েস তার জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। লাইক স্টিফেন, আমরা একটু আগে বলেছি আমরা যে উপন্যাসটা পড়তে যাচ্ছি আ পোর্ট্রেট, এই পোর্ট্রেট উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, মূল চরিত্র হচ্ছে স্টিফেন ডেডালাস। লাইক স্টিফেন, আমাদের এই মূল চরিত্র স্টিফেন ডেডালাসের মতোই জয়েস তার ইয়াং বয়সে, তার ইন হিজ ইউথ হি ফেল্ট রেস্ট্রেইনড, উনি ফিল করতেন যে উনার চারপাশে শেকল, উনি আবদ্ধ, বন্দী। কি কি কারণে বন্দী মনে হতো? হি ফেল্ট রেস্ট্রেইনড, হি ফেল্ট ট্র্যাপড বাই দ্য প্রেশারস অফ রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। তার চারপাশে ধর্ম এবং রাজনীতি, এই দুটো বিষয় তাকে সবসময় প্রেশার দিচ্ছে। হয় ধর্মকে অনুসরণ করতে হচ্ছে অথবা রাজনীতিকে অনুসরণ করতে হচ্ছে, ইদার রিলিজিয়ন অর পলিটিক্স, যে কোনো একদিকে যেতে হবে। কথাটা আমাদের দেশের জন্য তো মিথ্যা নয়। আমাদের দেশেও দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ধর্ম এবং রাজনীতি দুটো আলাদা ধাপ হয়ে গেছে, কখনো কখনো ধর্ম রাজনীতির সাথে মিশে যাচ্ছে। জয়েসের সময়ে এটা একটা অপশন ছিল, ইদার ইউ নিড টু ফলো ইউর পলিটিক্যাল ক্যারিয়ার অর ইউ নিড টু পারসু রিলিজিয়াস ক্যারিয়ার। ধর্ম নিয়ে যদি ক্যারিয়ার গড়ো তাহলে শাইন করবে, অথবা পলিটিক্স, দুইটার যে কোনো একটা নিতে হবে, নইলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। ইউ ক্যানট শাইন ইন ইউর প্রফেশনাল লাইফ, ইউ নিড টু চুজ ইদার পলিটিক্স আর রিলিজিয়ন। জয়েস দেখলো যে তার সামনে অপশন খুবই সীমিত, হয় তাকে ধর্ম নিয়ে ক্যারিয়ার গড়তে হবে অথবা রাজনীতি নিয়ে ক্যারিয়ার গড়তে হবে। এবং জয়েস এই দুটোকেই তীব্রভাবে ঘৃণা করতেন। রিলিজিয়ন এবং পলিটিক্স এই দুটোর প্রতি জয়েসের তীব্র বিতৃষ্ণা, তীব্র ঘৃণা ছিল। জেমস জয়েস যত বড় হলেন ততই দেখলেন যে তার জীবনে কিছু একটা করতে হলে তাকে হয় পলিটিক্সে জড়াতে হবে অথবা ধর্ম নিয়ে ক্যারিয়ার গড়তে হবে। জয়েস এতটাই হতাশ হয়ে গেলেন, and limited and spare interest which surrounded him in Ireland during the 19th century. উনি বড় হচ্ছেন বিশেষ করে 1882 থেকে 1899, এই সময়টাতে উনি হতাশ হয়ে গেলেন যে উনি যদি জীবনে কিছুই করতে পারবেন না যদি না তিনি পলিটিক্স অথবা রাজনীতি দুইটার যে কোনো একটা পথ উনি গ্রহণ করেন। মানে ওনার সামনে এই দুইটাই পথ, আর কোনো পথ নাই। জেমস জয়েস বিকেম ভেরি ফ্রাস্ট্রেটেড এন্ড ভেরি অ্যাংরি। মানে এটা কেমন কথা, মানুষের জীবন এত লিমিটেড কেন হবে? চারপাশে তখন তার মনে হতে লাগলো যে সবকিছুই কারাগার, সমাজ, পরিবার, রাজনীতি, ধর্ম, রাষ্ট্র, সবকিছুকে তার মনে হতে লাগলো জেলখানা। এভরিথিং ইজ প্রিজন এন্ড জেমস জয়েস ইজ ট্র্যাপড। কোথাও স্বাধীনভাবে কিছুই করতে পারছেন না, বিকজ অফ দ্য রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ার। জয়েস দেখলেন যে চারদিকে শুধু বাধা আর বাধা, সমস্যা আর সমস্যা, কোথাও স্বাধীনভাবে করার কিছু নাই, চারিদিকে শুধু শৃঙ্খল, সবকিছু এক একটা খাঁচার মতো মনে হচ্ছে। বিকজ অফ দ্য রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ার, এইরকম একটা দমবন্ধ পরিবেশে তো থাকা যায় না। এরকম একটা দমবন্ধ পরিবেশে কিভাবে স্বাধীনভাবে সুস্থভাবে বাঁচা যায়? বিকজ অফ দিস রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ার তিনি আর সহ্য করতে পারলেন না। 1904 সালে, ইন 1904 at the age of 22, মাত্র 22 বছর বয়সে 1904 সালে, আনফরচুনেটলি হি লেফট হিজ ফ্যামিলি, উনি তো উনার পরিবার ত্যাগ করলেন, কারণ তার কাছে পরিবারও মনে হচ্ছে একটা জেলখানা। আমরা পরবর্তীতে দেখতে পাবো যে তার পরিবার টোটালি ডমিনেটেড বাই ইদার রিলিজিয়ন অর পলিটিক্স। তার পরিবারের মধ্যেও এই দুটো ফোর্স খুব প্রবলভাবে কাজ করছে। আমরা দেখবো তার বাবার দিক থেকে পলিটিক্যাল ফোর্সটা জেমস জয়েসকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আর মা আয়ার দিক থেকে আমরা দেখবো রিলিজিয়াস ফোর্সটা তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আমরা নভেলে দেখতে পাবো জেমস জয়েসের ফ্যামিলিতে উনি এটা ফিল করেছিলেন যে এখানেও ধর্ম এবং রাজনীতি ছাড়া আর কিছু নাই। উনি বিরক্ত বিতৃষ্ণার মধ্যে ছিলেন, তার কাছে পরিবার একটা জেলখানা মনে হতো। একসময় বিরক্ত বিতশ্রদ্ধ ত্যক্ত বিরক্ত হয়ে তিনি 1904 সালে, মাত্র 22 বছর বয়স, এটা কিন্তু সত্য সত্য কাহিনী, রিয়েল ফ্যাক্ট, in 1904 at the age of 22, unfortunately he left his family, উনি নিজের ইচ্ছায় তার পরিবারকে ত্যাগ করলেন। শুধু পরিবার না, উনি ওনার সমাজ, রাষ্ট্র, ধর্ম সবকিছু ত্যাগ করলেন। and the Roman Catholic Church of Dublin, উনি ওনার ধর্মকেও ত্যাগ করলেন।
ওনার পরিবার, ধর্ম, রাষ্ট্র সবকিছু ত্যাগ করলেন, দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেলেন। কেন এই কাজটা উনি করলেন? কারণ তার কাছে মনে হচ্ছে আয়ারল্যান্ডে বসবাস করা একটা দমবন্ধ পরাধীন জীবন যাপন করা, এইভাবে বেঁচে থাকার থেকে না থাকাই উত্তম। বাঁচার মতো বাঁচার তাগিদে, স্বাধীনভাবে বাঁচার তাগিদে উনি ওনার পরিবার, ধর্ম, সমাজ, রাষ্ট্র, রাজনীতি সবকিছু ত্যাগ করে বেরিয়ে এলেন। কেন এই কাজটা করলেন? which he was interested during his childhood. ওনার ছোটবেলা থেকেই তার একটা মনের স্বপ্ন ছিল। কি স্বপ্ন? for becoming a great writer to Europe. উনি ইউরোপের একজন মহান লেখক হতে চান, একজন বড় লেখক হতে চান। এখন বড় একজন লেখক হতে গেলে স্বাধীনতা অবশ্যই জরুরি, অবশ্যম্ভাবী স্বাধীনতা থাকতেই হবে। উইদাউট ফ্রিডম, উইদাউট ইন্ডিপেন্ডেন্স, নো ওয়ান ক্যানট বি আ রাইটার, লেস্ট এ গ্রেট রাইটার। গ্রেট রাইটার তো দূরের কথা, রাইটারই হওয়া যাবে না যদি না কেউ স্বাধীনতা পায়। কিন্তু আয়ারল্যান্ডে ওইরকম দমবন্ধ পরিবেশে একজন লেখক কোনোভাবেই স্বাধীনভাবে তার লেখালেখি চর্চা করতে পারতো না। ইট ওয়াজ ইম্পসিবল টু প্র্যাকটিস রাইটিং ইন দ্যাট রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ার অফ আয়ারল্যান্ড। হয় ধর্মের তোয়াজ করতে হবে, নয় রাজনীতির তোয়াজ করতে হবে। হয় ধর্ম নিয়ে ক্যারিয়ার গড়তে হবে, অথবা রাজনীতি নিয়ে ক্যারিয়ার গড়তে হবে। তার মানে এখানে লেখকের কোনো জায়গা নেই। জেমস জয়েস লেখক হতে চেয়েছিলেন, ওনার ধর্ম রাজনীতি কোনোটাই পছন্দ না, উনি দুটাতেই ওনার ব্রিটিশ না। উনি লেখক হতে চেয়েছিলেন, একজন সত্যিকারের বড় লেখক। এই জন্য ওনার স্বাধীনতা প্রয়োজন। তার মানে উনি আসলে স্বাধীনই থাকতে চেয়েছিলেন। হি অ্যাচিভড, হি ওয়ান্টেড ফ্রিডম, হি অ্যাচিভড ফ্রিডম। উনি স্বাধীন থাকতে চেয়েছিলেন, কারণ ওনার ধারণা স্বাধীন হতে পারলেই বড় লেখক হওয়া যায়। লেখক হওয়াটা জেমস জয়েসের জীবনের স্বপ্ন ছিল, একদম ফ্রম হিজ চাইল্ডহুড। তার ছেলেবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে উনি লেখক হবেন। এবং সত্যিকারের লেখক হতে গেলে পরিপূর্ণ স্বাধীনতা প্রয়োজন, আলটিমেট ফ্রিডম। আয়ারল্যান্ডের মতো একটা ব্যাকডেটেড রেস্ট্রিক্টেড কান্ট্রিতে তার পক্ষে এসব করা সম্ভব না। এখন দেখেন অদ্ভুত ব্যাপার, ওই 19th সেঞ্চুরি আয়ারল্যান্ডের সাথে এই 21st সেঞ্চুরি বাংলাদেশের অনেকগুলো কানেকশন করা যায়। আমাদের দেশেও যারা বড় বড় লেখক তারা বেশিরভাগই দেখবেন জীবনের একটা সময় দেশে আর টিকতে পারে না। কারণ আমাদের দেশেও হয় আপনাকে ধর্মকে তোয়াজ করে চলতে হবে, অথবা রাজনীতিকে তোয়াজ করে চলতে যাবে। মানে মূলত এখন রাজনীতিকে বেশি তোয়াজ করতে হয়, তারপরেও ধর্ম একটা বেশ ডমিনেন্ট ফোর্স। এবং এই দুটো এমন ভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, যদিও এটা শুনতে নেগেটিভ শোনাচ্ছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা সত্যি। ধর্ম এবং রাজনীতি আনফরচুনেটলি আমাদেরকে নেগেটিভ ভাবে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ইভেন আনফরচুনেটলি এখন আমাদের দেশে একটা রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ার বিরাজ করছে। কেউ স্বাধীন না, নো ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট। কেউই তার মন যা চায় সে সেটা লিখে পাবলিশ করতে পারবে না। ইভেন আপনি চাইলেই যা ইচ্ছা তাই লিখে ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে আপনি পাবলিশ করতে পারবেন না। এতে কি হবে? বিপদে পড়ে যাবেন। ইদার পলিটিক্স অর রিলিজিয়ন, এই দুটো দিকের যে কোনো একটাই আপনি বাধা পড়ে যাবেন। জেমস জয়েস উনি সত্যিকারের লেখক হতে চেয়েছিলেন। উনি দেখলেন ওই সময় তার মাতৃভূমি একটা বন্দিশালা, এই রেস্ট্রিক্টেড অ্যাটমসফিয়ারে তার পক্ষে লেখক হওয়া সম্ভব না। লেখক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে উনি ওনার পরিবার, সমাজ, ধর্ম, রাষ্ট্র, রাজনীতি সবকিছু বর্জন করলেন, ত্যাগ করলেন। নিজেই নিজেকে বনবাসে পাঠিয়ে দিলেন, এক্সাইলে পাঠিয়ে দিলেন। এক্সাইল মানে কি? মাতৃভূমি থেকে অন্য কোথাও। ইচ্ছা করে জেমস জয়েস আয়ারল্যান্ড ছেড়ে চলে এলেন। কেন চলে এলেন? কারণ তার স্বপ্ন ছিল একজন সত্যিকারের লেখক হওয়া, বড় একজন রাইটার হওয়া ইউরোপের। এই জন্য প্রয়োজন আলটিমেট ফ্রিডম, যেটা আয়ারল্যান্ডে বসে সম্ভব না। আয়ারল্যান্ড ইজ রেস্ট্রিক্টেড, রেস্ট্রেইনড প্লেস। সেখানে ধর্ম এবং রাজনীতি এমন ফোর্সফুলি কোএক্সিস্ট করছে, এই দুটো এত ডমিনেন্ট, পলিটিক্স এবং রিলিজিয়ন এই দুটো এত ডমিনেন্ট ফোর্স, যে দ্য অ্যাটমসফিয়ার অফ আয়ারল্যান্ড ইজ ভেরি রেস্ট্রিক্টেড। সেখানে কোনোভাবেই স্বাধীনভাবে লেখালেখি চর্চা করা সম্ভব নয়। এই ছিল জেমস জয়েসের ডিসিশন। এটা আমরা পরবর্তীতে আরো জাজ করব, অ্যানালাইজ করব। নাও লেটস মুভ অন।
মোসাম্মদ মবিনা ইয়াসমিন, দেখতে পাচ্ছেন মবিনা? Yes, sir. পড়েন তো স্লাইডটা। জয়েসেস রাইটিং স্টাইল। Okay. Joyce's writing style. Most of Joyce's work contain the style known as stream of consciousness, which leads reader to a certain character's thoughts and insights as reader visualize. In another word, he by using a stream of consciousness technique can see a character's mind. Roman and Greek mythology, Catholic religion, and Celtic language are also integrated with Joyce's work. In most of his work, including Ulysses, the greatest novel of 19th century, and a portrait of the artist as a young man, an autobiographical novel, compulsion with above mentioned mythology can be found easily. থ্যাংক ইউ মবিনা। জয়েসেস রাইটিং স্টাইল, আপনারা দেখবেন প্রতিবারই কিন্তু আমরা রাইটিং স্টাইলের উপর গুরুত্ব দিচ্ছি, স্টাইলিস্টিক্স। আমরা ম্যান অ্যান্ড সুপারম্যান যখন পড়েছি তখনও আলোচনা করেছি, আমরা লর্ড জিম যখন পড়েছি তখনও রাইটিং স্টাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এখানেও আমরা করব। সবসময় আমরা রাইটিং স্টাইলটা মাথায় রাখার চেষ্টা করব। জেমস জয়েসেস রাইটিং স্টাইল, উনি কোন স্টাইলে লিখেছেন? আমরা কনরাডের বেলায় দেখেছিলাম কনরাড দুইটা ওয়েপন ইউজ করেছিলেন, দুটি ওয়েপন উনি সাকসেসফুলি ইউজ করেছিলেন। একটা ছিল এমবেডেড ন্যারেটিভ, আরেকটা ছিল স্ক্র্যাম্বলড ক্রোনোলজি। ওই দুটো তিনি ব্যবহার করে বেশ সফল এক্সপেরিমেন্টাল মডার্ন নভেল তিনি রচনা করতে সক্ষম হয়েছিলেন। জেমস জয়েস উনিও দুটো ওয়েপন ইউজ করছেন, ওনার ওয়েপন গুলো একটু আলাদা। জেমস জয়েসের প্রথম অস্ত্র হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। স্ট্রিম মানে হচ্ছে ধারা, প্রবাহ। স্ট্রিমের বাংলা হচ্ছে ধারা, প্রবাহ, নদী, নদী, প্রবাহ। আর কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা, তাহলে স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা প্রবাহ। চেতনা প্রবাহ সেটা কি? জেমস জয়েসের ওয়েপন নাম্বার 1 স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। এটা কি? স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, এটার আরেকটা নাম হচ্ছে ইন্টেরিয়র মনোলগ, হুইচ লিডস রিডার, যেটা পাঠককে এগিয়ে নিয়ে যাবে, হেল্প করবে, টু এ সার্টেন ক্যারেক্টারস থটস, কোন একটা ক্যারেক্টারের চিন্তা ভাবনার মধ্যে পাঠক ঢুকে যেতে পারবে। টু আ সার্টেন ক্যারেক্টারস থটস এন্ড ইনসাইটস অ্যাজ রিডার ভিজুয়ালাইজ, পাঠকরা যে কোনো ক্যারেক্টারের মনের ভেতরে ঢুকে যেতে পারবে, চিন্তা ভাবনার ভেতরে ঢুকে যেতে পারবে। ইন অ্যানাদার ওয়ার্ড, অন্যভাবে বলতে গেলে, হি বাই ইউজিং স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, জেমস জয়েস পাঠককে হেল্প করছেন কোন একটা ক্যারেক্টারকে বোঝানোর জন্য। পাঠক যদি স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক পড়তে থাকে, এর মধ্য দিয়ে যদি যেতে থাকে, দেন হি ক্যান সি এ ক্যারেক্টারস মাইন্ড, একজন পাঠক খুব সহজেই কোন একটা ক্যারেক্টারের মন বুঝতে পারবে। তার মানে স্ট্রিম অফ কনসিয়াসনেস হচ্ছে একটা স্পেশাল টেকনিক যার মাধ্যমে যে কোনো চরিত্র, যে কোনো ক্যারেক্টারের মনের ভেতরে ঢুকে পড়া যায়, যে কোনো ক্যারেক্টারের থট প্রসেস, কনসিয়াসনেস, সেটার ভেতরে ঢুকে যাওয়া যায়। এটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলে জানতে পারবো। আপাতত আপনারা শুধু স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক নামটা জেনে রাখেন। স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে যে কোনো ক্যারেক্টারের ভাবনা, চিন্তা, মনোভাব, থট প্রসেসের ভিতরে ঢুকে যাওয়া যায়, যে কোনো ক্যারেক্টারের মনের ভেতরে প্রবেশ করে ফেলা যায় এই স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে। এই গেল ওয়েপন নাম্বার 1। ওয়েপন নাম্বার 2 মিথোলজি, রূপকথার উপাদান। জেমস জয়েস তার উপন্যাসগুলোতে প্রচুর পরিমাণে রূপকথার উপাদান ব্যবহার করেছেন। কোথাকার রূপকথা? রোমান, গ্রিক, ক্যাথলিক, কেল্টিক, মানে উনি যেসব টেক্সট পড়ে, যেসব গল্প পড়ে বড় হয়েছেন, যেসব লোককাহিনী পড়ে বড় হয়েছেন, সেখান থেকে উনি রূপকথার উপাদান নিয়েছেন। রূপকথার উপাদান নিয়ে উনি ওনার নিজের উপন্যাসে ব্যবহার করেছেন। রোমান and Greek mythology, Catholic religion and Celtic language
These are also integrated with Joyce's work. উনি এগুলো প্রচুর ব্যবহার করেছেন রূপকথা এবং ধর্মের উপাদান, যেহেতু তার জীবনের ভিত্তিটা ক্যাথলিক রিলিজনের মাধ্যমে, অতএব ক্যাথলিক রিলিজনের অনেকগুলো এলিমেন্ট আমরা পরবর্তীতে তার উপন্যাসে পাই। যদিও তিনি ক্যাথলিক রিলিজনকে বর্জন করেছিলেন, কিন্তু ক্যাথলিক রিলিজনের যে প্যারাবল গুলো, গল্পগুলো, সেখান থেকে বেশ কিছু উপাদান উনি সবসময় নিয়েছেন। অ্যান্ড কেল্টিক ল্যাঙ্গুয়েজ, কেল্টিক সভ্যতা, কেল্টিক ভাষার অনেকগুলো রূপকথা আমরা তার উপন্যাসে খুঁজে পাই। ইন মোস্ট অফ হিজ ওয়ার্ক, তার বেশিরভাগ উপন্যাসগুলোতে, ফর এক্সাম্পল ইউলিসিসকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলস অফ অল টাইম। ইংলিশ নভেলগুলো যত আছে, ইউলিসিস হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলস। এটা আপনারা সুযোগ পেলে ভবিষ্যতে পড়ার চেষ্টা করবেন, ইউলিসিস। এটাকে আবার কনফিউজ করে ফেলবেন না, ইউলিসিস একটা কবিতাও আছে টেনিসনের, ওটার সাথে কনফিউজ করবেন না। এটা হচ্ছে জয়েসের উপন্যাস, জেমস জয়েসের উপন্যাস ইউলিসিস, এটা আলাদা। জয়েসের আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, যেটা আমরা এখন পড়া শুরু করব, একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আ পোর্ট্রেট, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফিক্যাল নভেল। ওনার সমস্ত নভেলে উনি রূপকথার উপাদান ব্যবহার করেছেন, রোমান রূপকথা, গ্রিক রূপকথা, রিলিজিয়াস মিথ, ইভেন ক্যাল্টিক মিথ, এই সবগুলো থেকে তিনি রূপকথার উপাদান, মিথোলজিক্যাল এলিমেন্ট, এলিমেন্টস অফ মিথোলজি উনি ইন্টিগ্রেট করেছেন, সংযুক্ত করেছেন তার উপন্যাসে। আমরা সহজেই সেই উপাদানগুলো খুঁজে বের করতে পারি, এটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলসে জানতে পারবো। তাহলে জেমস জয়েস তার এই আ পোর্ট্রেট নভেলে খুব সফলভাবে দুটো ওয়েপন, অস্ত্র ব্যবহার করেছেন। তার কি কি? তার রাইটিং স্টাইল, ইউজিং অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, উনি স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক ব্যবহার করেছেন, যেটা পরবর্তীতে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং রোমান অ্যান্ড গ্রিক মিথোলজি, ক্যাথলিক রিলিজন অ্যান্ড কেল্টিক ল্যাঙ্গুয়েজ, রূপকথার উপাদানগুলো উনি ব্যবহার করেছেন। এই হচ্ছে জেমস জয়েসের রাইটিং স্টাইল। এবার আমরা আমাদের উপন্যাসে আসি। উপন্যাস শুরু করার আগে আমরা একটু সামারিটা জেনে নেই। লেটস লুক upon the summary. শাহেলা, শারমিন, পিঙ্কি দেখতে পাচ্ছেন? জি স্যার। পড়েন তো। Sir, first, হ্যাঁ, a portrait of an artist as a young man is a story about the formation of a person. Bildungsroman. Bildungsroman. Stephen Dedalus from his childhood to youth. He studies in Coleridge Wood College. Clongowes. He studies at Clongowes Wood College. Find it hard to integrate with others. He never participated in a game with the other children because the older boys always mock and treat him as the outsider or stranger. So he is annoying by behavior of his classmate. Often recognize own self as a hero, but remains from the others except himself. Thank you, Pinky. সামারি আমরা শুরু করে দিয়েছি, আমরা একটু বোঝার চেষ্টা করি। A portrait of the artist as a young man, বেশ লম্বা নাম, আমরা সংক্ষেপে বলবো A portrait। আমাদের উপন্যাস A portrait। এই উপন্যাসের বিষয়বস্তু কি, থিমটা কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম? হাইলাইট করা আছে। The central theme of A portrait is, this is a story about the formation of a person. This novel is a story about the formation of a person. একজন ব্যক্তির চরিত্র গঠন কিভাবে হয়, ছেলেবেলা থেকে, শৈশব থেকে একজন মানুষ কিভাবে ম্যাচিউরড হয়, ধীরে ধীরে তার মেন্টাল, সাইকোলজিক্যাল, ইন্টেলেকচুয়াল, তার মানসিক, মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক যে গঠন, ডেভেলপমেন্ট, সেটা কিভাবে হয়, কিভাবে একজন মানুষ
শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে, তার যে চিন্তা ভাবনার যে ম্যাচুরিটি সেটা কিভাবে আসে, দ্য ফরমেশন অফ এ পার্সন, একজন ব্যক্তি কিভাবে ব্যক্তি হয়ে ওঠে, একজন ব্যক্তি কিভাবে ব্যক্তি হয়ে ওঠে, আ স্টোরি অ্যাবাউট দ্য ফরমেশন অফ আ পার্সন। এটাকে টেকনিক্যাল টার্মে বলা হয় বিল্ডাংস রোমান। বিল্ডাংস রোমান, বিল্ডাংস রোমান হচ্ছে, বিল্ডাংস রোমান বলতে এমন সব নভেল, এমন সব উপন্যাসকে বোঝায় যে উপন্যাসে আমরা একটা ক্যারেক্টারের গ্র্যাজুয়াল ম্যাচিউরিটি দেখতে পাই। যেমন আপনারা 18th সেঞ্চুরি লিটারেচার 2 তে টম জোন্স পড়েছিলেন, আশা করি আপনাদের মনে আছে কিনা। টম জোন্স এই উপন্যাসটা একটা বিল্ডাংস রোমান। এখানে আমরা টম জোন্সের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টটা দেখতে পাই, সে ধীরে 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 বড় হচ্ছে। আমরা আ পোর্ট্রেট উপন্যাসেও দেখতে পাবো স্টিফেন ডেডালাস, আমাদের যে সেন্ট্রাল ক্যারেক্টার ডেডালাস, স্টিফেন, স্টিফেন ধীরে ধীরে বড় হচ্ছে। তার একদম শৈশব, একদম বাচ্চাকাল থেকে শুরু করে ধীরে ধীরে কৈশোর পেরিয়ে যে সে যৌবনে পদার্পণ করছে, সে যুবক হচ্ছে, শৈশব, কৈশোর, যৌবন, এই যে তার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, আমরা ফোকাস করছি মেন্টাল, সাইকোলজিক্যাল, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, সেটা কিভাবে হচ্ছে এইটা যে উপন্যাসে তুলে ধরা হয় সেই ধরনের উপন্যাসকে বলা হয় বিল্ডাংস রোমান। ক্যারেক্টার ফরমেশন নভেল, মানে এই ধরনের নভেলের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ক্যারেক্টার কিভাবে ম্যাচিওর হচ্ছে সেটাকে দেখানো। আমাদের আ পোর্ট্রেট উপন্যাসটা একটা বিল্ডাংস রোমান। এখানে স্টিফেন একটা ক্যারেক্টার, সে ধীরে ধীরে ম্যাচিওরড হচ্ছে, তার যে স্টোরি অফ ম্যাচুরিটি, গ্র্যাজুয়াল ম্যাচুরিটি, আ স্টোরি অ্যাবাউট ফরমেশন অফ এ পার্সন, একজন মানুষের মানুষ হয়ে ওঠার গল্প, সে কিভাবে ধীরে ধীরে শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করছে, কিভাবে তার ব্যক্তিত্ব গঠন হচ্ছে। যে ধরনের উপন্যাসে আমরা এই থিম পাবো, স্টোরি অ্যাবাউট ফরমেশন অফ এ পার্সন, সেই উপন্যাসগুলোকে আমরা বলে থাকি বিল্ডাংস রোমান। লিখে রাখতে পারেন, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, বিল্ডাংস রোমান। আমরা তার পরের পয়েন্টে দেখতে পাচ্ছি যে স্টিফেন আমাদের উপন্যাসের নায়ক যদি বলি, হিরো, যদি এটা পরবর্তীতে এটা নিয়ে বহুত কথা হবে। হি স্টাডিজ অ্যাট ক্লঙ্গোজ উড কলেজ, আমাদের লেখক জেমস জয়েস উনিও পড়েছিলেন ক্লঙ্গোজ উড কলেজে। আমাদের স্টিফেন ডেডলাস সেও পড়াশোনা করছে ক্লঙ্গোজ উড কলেজে। ক্লঙ্গোজ উড কলেজ এই ক্যাথলিকদের মাদ্রাসা, এক্সট্রিম ক্যাথলিক ইনস্টিটিউশন। এখানে তার জীবনের শুরুটা কেমন? হি স্টাডিজ অ্যাট ক্লঙ্গোজ উড কলেজ, হি ফাইন্ডস ইট হার্ড টু ইন্টিগ্রেট উইথ আদার্স। প্রথম প্রথম তার অন্যদের সাথে মেলামেশা করতে, মিশতে খুব সমস্যা হতো। হি ফাইন্ডস ইট রিয়েলি ডিফিকাল্ট টু ইন্টারঅ্যাক্ট উইথ আদার্স, অন্যদের সাথে মেলামেশা করা স্টিফেনের জন্য খুবই জটিলতা পূর্ণ ছিল, খুবই জটিল ছিল। মানে জেমস জয়েস উনিও, আমাদের লেখক উনিও ছেলেবেলায় তার অন্যদের সাথে মেলামেশা করাটা তার কাছে অনেক কঠিন মনে হতো। স্টিফেন, আমাদের লেখকের মতো আমাদের স্টিফেন প্রোটাগনিস্ট, সেও খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে স্কুলে ভর্তি হয়ে অন্যদের সাথে মেলামেশা করতে গিয়ে। হি নেভার পার্টিসিপেটস ইন গেমস উইথ আদার চিলড্রেন, ছোট বাচ্চারা দেখা যায় প্রচুর খেলাধুলায় ইনভলভ থাকে, কিন্তু স্টিফেন সে কখনোই খেলাধুলায় অংশগ্রহণ করতো না। তার মানে আমাদের লেখক জেমস জয়েস সেও ছোটবেলায় এইসব খেলাধুলা খুব বেশি পছন্দ করতো না। আমরা কিন্তু ধীরে ধীরে কানেকশনটা পেয়ে যাচ্ছি আমাদের লেখকের সাথে আমাদের প্রোটাগনিস্টের। স্টিফেন নেভার পার্টিসিপেটস ইন গেম উইথ আদার চিলড্রেন, অন্যদের সাথে সে খেলাধুলায় আগ্রহী না। কেন? বিকজ দ্য ওল্ডার বয়েজ অলওয়েজ মক হিম, তার থেকে বয়সে বড় ছেলেরা সব সময় তাকে অপমান করত, জ্বালাতন করত, উত্ত্যক্ত করত। অলওয়েজ মক হিম অ্যান্ড ট্রিট হিম অ্যাজ অ্যান আউটসাইডার অর স্ট্রেঞ্জার, সব সময় স্টিফেনকে দূরে ঠেলে দিত, কখনোই তাকে আপন করে নিত না।
তার মানে আমাদের যিনি রাইটার উনিও ছেলেবেলায় একই সমস্যায় পড়েছিলেন। তার থেকে বয়সে বড় ছেলেরা সবসময় তাকে দূরে ঠেলে দিত, সবসময় তাকে নিয়ে তামাশা করত, মশকরা করত। মানে হি ওয়াজ বুলিড। আমাদের লেখক উনি ছেলেবেলায় বুলিড হয়েছিলেন, তার থেকে বয়সে বড় বাচ্চাদের ছেলেদের হাতে উনি লাঞ্ছিত হয়েছিলেন। সেই একই ঘটনা ঘটে আমাদের স্টিফেন ডেডালাসের বেলায়। সেও তার থেকে বয়সে বড় যে ছেলেরা তাদের হাতে সে লাঞ্ছিত হয়, সবসময় তাকে উত্ত্যক্ত করে, জ্বালাতন করে, তাকে নিয়ে হাসি তামাশা করে। একটা সময় বিরক্ত হয়ে, বীতশ্রদ্ধ হয়ে, হি অলওয়েজ অ্যানয়েড বাই বিহেভিয়ার অফ হিজ ক্লাসমেট। দেখা গেল যে স্টিফেন তার ক্লাসমেটদের আচার আচরণে সবসময় বিরক্ত হতো। কেন? স্টিফেনের কাছে মনে হতো তার ক্লাসমেটরা সবসময় ইম্যাচিউরড আচরণ করছে। স্টিফেন আমরা দেখতে পাবো তার বয়সে অন্যান্য বাচ্চাদের তুলনায় সে একটু বেশি ম্যাচিউরড। একটু বেশি ম্যাচিউরড হওয়ার কারণে তার ক্লাসমেটদের সাথে তার চিন্তা ভাবনায় মিলছে না, কখনোই মিলতো না। একই ঘটনা হয়তো ঘটেছিল আমাদের লেখকের বেলায়ও। নিজের ক্লাসমেটদের সাথে তার মন মানসিকতা মিলতো না। স্টিফেন ডেডালাস, আমাদের উপন্যাসের নায়ক, মূল চরিত্র, সেও তার যে ক্লাসমেটদের সাথে তার কখনোই মিলতো না। দেখা যেত যে ক্লাসমেটদের আচার আচরণে প্রায় সময়ই স্টিফেন ডেডালাস বিরক্ত হয়ে যেত। অলওয়েজ অ্যানয়েড, অলওয়েজ অ্যানয়েড বাই দ্য সিলি বিহেভিয়ার্স অফ ক্লাসমেটস। তার চোখে মনে হতো তার ক্লাসমেটরা খুব সিলি আচার আচরণ করছে, ইম্যাচিউরড। তার মানে স্টিফেন ডেডালাস এবং আমাদের রাইটার জেমস জয়েস এরা বেশ অল্প সময়ে ম্যাচুরিটি গেইন করেছে। এই জন্য তার ক্লাসমেটদের ইম্যাচুরিটি দেখে তাদের বিরক্ত বোধ হয়। এইবার থার্ড পয়েন্টে এসে খুব গুরুত্বপূর্ণ একটা কানেকশন আমরা করব আমাদের পূর্ববর্তী উপন্যাস লর্ড জিমের মাধ্যমে। কিভাবে সেটা? আমাদের এই এখন নতুন উপন্যাস আ পোর্ট্রেট যেটা আমরা পড়ছি, এই পোর্ট্রেট উপন্যাসের মূল চরিত্র স্টিফেন ডেডালাস, হি অফটেন প্রায় রিকগনাইজেস ওন সেলফ অ্যাজ এ হিরো, recognizes own self as a hero, but remains isolated from others and exile himself. কোথায় যেন একটা কানেকশন আমরা পেয়ে যাচ্ছি লর্ড জিমের সাথে। জিম যেমন ছোটবেলায় গল্পের বই পড়ে পড়ে নিজেকে হিরো মনে করত, একইভাবে আমাদের স্টিফেন ডেডালাস সেও গল্পের বই পড়ে পড়ে নিজেকে হিরো মনে করত। একটা সময় সে নিজেই নিজেকে হিরো মনে করত। জিম যেমন নিজেই নিজেকে হিরো মনে করত, আমাদের স্টিফেন ডেডালাস সেও নিজেই নিজেকে হিরো মনে করত। কিন্তু হিরো মনে করলে কি হবে? সে অন্যদের সাথে মেলামেশা করতে পারতো না। তার মেলামেশা করায় একটা দুর্বলতা ছিল। হি রিমেইনস আইসোলেটেড ফ্রম আদার্স। এবং স্টিফেন ডেডালাস সে অন্যদের থেকে নিজেকে সবসময় আড়ালে রাখতো, আলাদা করে রাখতো। সে নিজেই নিজেকে আড়ালে রাখতো। এখন জিম, সে কিন্তু লর্ড জিমে আমরা জিমকে পেয়েছি খুব হাসি খুশি, সামাজিক, মানে খুব ফ্রেন্ডলি একটা ক্যারেক্টার হিসেবে, সবার আদরের, খুবই সামাজিক, খুবই মিশুক। কিন্তু এই জায়গায় এসে একটু আলাদা আমাদের স্টিফেন কিন্তু মিশুক না। আমাদের জিম যেমন বেশ এক্সট্রোভার্ট ছিল, বহির্মুখী, আমাদের স্টিফেন ডেডালাস খুবই অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট। শুধু ইন্ট্রোভার্ট না, ভেরি ভেরি ইন্ট্রোভার্ট, ভেরি ভেরি ইন্ট্রোভার্ট। এতটাই ইন্ট্রোভার্ট যে অন্যদের থেকে সবসময় সে নিজেকে আলাদা করে রাখতো, ইচ্ছা করে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতো। কিন্তু সে নিজেকে সবসময় হিরো মনে করত। এই দিক থেকে আবার জিমের সাথে আমরা কানেকশন পাচ্ছি স্টিফেনের। জিম যেমন নিজেকে সবসময় হিরো মনে করত, স্টিফেনও নিজেকে হিরো মনে করত। জিম সবার সাথে মেলামেশা করতে পারতো ঠিকই, কিন্তু আমাদের স্টিফেন সবার সাথে মেলামেশা করতে পারে না। সে ইচ্ছা করে নিজেকে অন্য দেশ থেকে আইসোলেটেড, এক্সাইলড করে রাখছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপন্যাসের বিষয়বস্তু কি? আমাদের স্টিফেন ডেডালাস সে কিভাবে ম্যাচিউরড হচ্ছে, তার ম্যাচুরিটি অ্যাচিভমেন্টের গল্পটা আমরা পাচ্ছি। ফ্রম চাইল্ডহুড টু ইউথ, ক্লঙ্গোজে ভর্তি হওয়ার সাথে সাথে
যেহেতু সে খুবই ইন্ট্রোভার্ট, কারোর সাথে ঠিকভাবে মেলামেশা করতে পারে না, বড় বড় ক্লাসের ছেলেদের হাতে সে হ্যারাসড হয়, বুলিড হয়, সে গল্পের বই পড়ে পড়ে নিজেকে হিরো মনে করে, তার ক্লাসমেটদেরকে তার বিরক্ত লাগে, ইম্যাচিউরড সিলি মনে হয়, এবং সে ইচ্ছা করে নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখে। তাহলে আমাদের স্টিফেন ডেডালাস কেমন ছেলে ছিল তার শৈশবে, তার একটা মোটামুটি ধারণা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। রাজমিন আক্তার, দেখতে পাচ্ছেন রাজমিন? Yes, sir. পড়েন তো এখান থেকে। A portrait, summary 2. Stephen goes to Cork as a short trip along with his father. His father was a Corkonian who humiliates his son during a short trip by drinking, flirting, and a long talk. Cork City causes Stephen's father to remember his youth. Stephen cannot realize his father's attitude and emotions. Stephen believes he is wiser and older than his father. স্যার কন্টিনিউ করব? এই পয়েন্টটা আমরা একটু আলোচনা করে নেই। থ্যাংক ইউ রাজমিন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ এখানেই আমরা দেখতে পাবো যে স্টিফেনের সাথে তার বাবার সম্পর্ক কেমন ছিল, এবং এই কানেকশনে আমরা ফিরে যাব পেছনে, যখন জেমস জয়েস তার নিজের বাবাকে বলেছিল জিনিয়াস বাট ইনকম্পিটেন্ট, খুবই ট্যালেন্টেড কিন্তু অকর্মা। সেই কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। আমাদের লেখক জেমস জয়েসের সাথে তার বাবার সম্পর্কটা যেমন ছিল, তার উদাহরণ আমরা পাচ্ছি স্টিফেনের সাথে তার বাবা সাইমনের সম্পর্ক যেমন ছিল। কেমন ছিল সেই সম্পর্কটা? একটা ছোট্ট উদাহরণ আমরা এই সামারিতে পাচ্ছি। স্টিফেন কর্ক নামে একটা জায়গায় যায়, আয়ারল্যান্ডের একটা জায়গার নাম হচ্ছে কর্ক। স্টিফেন গোজ টু কর্ক অন এ শর্ট ট্রিপ অ্যালং উইথ হিজ ফাদার, বাবার সাথে একটা ট্রিপে সে কর্কে যায়। তার বাবার মাতৃভূমি হচ্ছে কর্ক। হিজ ফাদার ওয়াজ এ কর্কনিয়ান, কর্কের অধিবাসী, তার ছেলেবেলা কর্কে কেটেছে। তার বাবা এই কর্ক ট্রিপে গিয়ে স্টিফেনকে খুব হিউমিলিয়েটিং একটা সিচুয়েশনে ফেলে দেয়, খুবই মানে লজ্জাজনক একটা পরিস্থিতিতে ছেলেকে ফেলে দিচ্ছে। কিভাবে? হিজ ফাদার ওয়াজ এ কর্কনিয়ান হু হিউমিলিয়েটস হিজ সান, নিজের ছেলেকে সে হিউমিলিয়েট করছে। কিভাবে হিউমিলিয়েট করছে? ডিউরিং এ শর্ট ট্রিপ, সাইমন স্টিফেন্স ফাদার সাইমন, স্টিফেনের বাবার নাম হচ্ছে সাইমন। সাইমন সে প্রচুর মদ পান করে, প্রচুর ড্রিঙ্ক করে, এবং মেয়েদের সাথে ফ্লার্টিং করে, এবং কোনো কারণ ছাড়াই বক 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 করতে থাকে, লং টক দিতে থাকে। এখন এই ড্রিঙ্কিং, ফ্লার্টিং, লং টক, এই দুটো দেখে স্টিফেন খুবই অপমানিত হয়। একটা বাচ্চা, যখন একটা বাচ্চা ছেলে, তার কাছে তার বাবা কিন্তু একটা রোল মডেল, বাবাকে সবসময় সে রোল মডেল হিসেবে দেখে। কিন্তু স্টিফেন দেখতে পাচ্ছে যে তার বাবা মাতাল, মেয়েদের সাথে ফ্লার্ট করছে, এবং কোনো অযথাই বক 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 করছে। এটা মোটেও একটা ছেলের কাছে তার বাবার একটা মানে রোল মডেল কিন্তু প্রতিষ্ঠা করে না। স্টিফেন তার বাবার প্রতি যে সম্মানটুকু ছিল, এই ট্রিপে সেই সম্মানটা নষ্ট হয়ে যায়। আমরা অলরেডি জেনেছি স্টিফেন কিন্তু তার বয়সী অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি ম্যাচিওরড। স্টিফেন যখন দেখলো যে তার বাবা বোকার মতো আচরণ করছে, মাতলামি করছে, খুবই বিরক্ত হয়। স্টিফেন বিকাম ভেরি অ্যানয়েড, ইরিটেটেড। স্টিফেন অন্যদের সিলি আচরণে খুবই বিরক্ত হয়। মানে আমরা বুঝতে পারছি যে আমাদের লেখক উনিও সিলি ইম্যাচিওরড আচরণ সহ্য করতে পারেন না। স্টিফেন যখন দেখলো তার বাবা এরকম মাতলামি করছে, ফ্লার্টিং করছে, কোনো কারণ ছাড়াই বকবক করছে, তখন বাবার প্রতি তার সম্মানটা কমে যায়। এখন তার বাবা কেন এরকম আচরণ করছে সেটা তো সে বুঝতে পারছে না। কর্ক সিটি কজেস স্টিফেন্স ফাদার টু রিমেম্বার হিজ ইউথ। স্টিফেন্স ফাদার, তার ছেলেবেলার কথা মনে পড়ে যায়, সে নস্টালজিক হয়ে সে এরকম আচরণ করে। সেটা তো স্টিফেনের পক্ষে বোঝা সম্ভব না, স্টিফেন তো ছোট। স্টিফেন ক্যানট রিয়েলাইজ হিজ ফাদার্স অ্যাটিটিউডস এন্ড ইমোশন। স্টিফেন কোনোভাবেই বুঝতে পারে না তার বাবা কেন এরকম বোকার মতো আচরণ করছে।
স্টিফেনের ধারণা হয়, স্টিফেন বোল্ড করা আছে দেখেন, স্টিফেন বিলিভস হি ইজ ওয়াইজার এন্ড ওল্ডার দ্যান হিজ ফাদার। স্টিফেনের ধারণা হলো যে তার বাবার থেকে তার বুদ্ধি বেশি, সব দিক থেকেই তার বাবার থেকে ম্যাচুরিটি এবং বুদ্ধি বেশি, এবং বাবার প্রতি তার একটা একটা বিতৃষ্ণা কাজ করা শুরু করলো, যে বাবার প্রতি তার একটা যে সম্মান ছিল সম্মানটা চলে গেল। এখন ছোট একটা বাচ্চা, যেটা বলেছি যে সে সবসময় তার বাবাকে রোল মডেল হিসেবে দেখে, এখন তার রোল মডেল বাবা যদি তার সামনে এরকম বোকার মতো আচরণ করে তাহলে সে কিন্তু এটা তার জন্য খুবই অপমানজনক। এই অপমানটা স্টিফেন নিতে পারেনি, এবং এইখানে তার বাবার সাথে একটা গ্যাপ তৈরি হয় যেটা পরবর্তীতে আর জোড়া লাগেনি। বাবার সাথে ছেলের একটা মানে গ্যাপ, বড়সড় একটা গ্যাপ তৈরি হয়। স্টিফেন ভেরি অ্যানয়েড, ইরিটেটেড উইথ ফাদার, বাবার প্রতি খুবই বিরক্ত তার আচরণে। হি বিকেম স্ট্রেঞ্জ উইথ ফ্যামিলি, এখন বাবার সাথে দূরত্ব তৈরি হলো। বাবার সাথে দূরত্ব তৈরি হওয়ার সাথে সাথে একটা দুঃখের বিষয়, হি বিকেম স্ট্রেঞ্জ উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে তার একটা দূরত্ব তৈরি হওয়া শুরু করলো। এখন এমনিতেই যেসব বাচ্চারা ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলে পড়াশোনা করে, যেমন আমাদের দেশে আছে ক্যাডেট কলেজ, আরো বোর্ডিং স্কুলগুলো আছে যেখানে খুব অল্প বয়সে ছেলে মেয়েদেরকে দিয়ে দেওয়া হয়। এখানে স্টিফেন সে কিন্তু 6 বছর বয়স থেকেই বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে। ক্লঙ্গোজ একটা বোর্ডিং স্কুল, বেলভেডিয়ার এটা কলেজ, কিন্তু বোর্ডিং স্কুল। তার 6 বছর বয়স থেকে 9 বছর, এই সময়টা স্টিফেন কিন্তু বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছে, তার ফ্যামিলি থেকে দূরে। ফ্যামিলি থেকে দূরে ফিজিক্যাল ডিস্টেন্স ছিল, ফিজিক্যাল ডিস্টেন্সের সাথে অ্যাড হলো মেন্টাল ডিস্টেন্স। হি বিকেম স্ট্রেঞ্জ উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হলো, পরিবারের সাথে ধীরে ধীরে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, সেই দূরত্ব আর ঘুচলো না, সেই দূরত্ব আর ঘুচলো না। বাই পাসিং স্কুল ডেজ, এক সময় সে ক্লঙ্গোজউড কলেজের পড়াশোনা শেষ হয়ে গেল কোন একটা কারণে, যেটা আমরা পরে জানতে পারবো। ইনস্টেড অফ হিজ ডিপ রিলিজিয়াস বিলিফ, প্রথম দিকে তো সে খুবই ধার্মিক ছিল, ক্লঙ্গোজউড কলেজে সে খুবই ধার্মিক ছিল, ডিভাউট রিলিজিয়াস ছিল, খুবই সিরিয়াস ছিল ধর্মে কর্মে। বাট যখন সে বড় হচ্ছে, ধীরে 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 সে ফিল করছে, হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট লাস্ট ইজ সারাউন্ডেড হিম, তার চারিদিকে যে শারীরিক চাহিদা মেটানোর যে উৎসগুলো সেগুলো তাকে আকর্ষণ করছে, শরীরের ক্ষুধা, ফিজিক্যাল ডিজায়ার, এই বিষয়ে সে আকৃষ্ট হতে লাগলো। লাস্ট ইজ সারাউন্ডেড হিম বাই প্লেজার্স which he can find in worldly enjoyments and delight. উঠতি বয়সের একটা ছেলে, তার তো এই বিষয়ে আগ্রহ থাকবেই। তার মধ্যে স্টিফেন তার জীবনের শুরুটা একদম খুব স্ট্রিক্ট, কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে গেছে। ক্লঙ্গোজউড কলেজ খুবই কড়া ভাবে ধর্মীয় অনুশাসনের মধ্যে ছিল। ক্লঙ্গোজউড কলেজ থেকে যখন সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, এটা আমরা পরে জানতে পারবো কাহিনী কি, ধীরে ধীরে সে, এতদিন তো খুব স্ট্রিক্ট পরিবেশে বড় হয়েছে, হঠাৎ করে যখন ধর্মের অনুশাসন কমে গেল তখন সে ফিজিক্যাল ডিজায়ারের ইন্ডালজমেন্ট এই দিকে আকৃষ্ট হলো। ওয়ার্ল্ডলি এনজয়মেন্টস এন্ড ডিলাইট, ধর্মীয় অনুশাসন সবসময় আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে বলে। ক্যাথলিক তো আরো বেশি এক্সট্রিম, সেখানে সেলফ ইন্ডালজেন্স, ওয়ার্ল্ডলি এনজয়মেন্ট, ডিলাইট এগুলোকে সবসময় অ্যাভয়েড করতে বলে, মানে নিজেকে যতখানি রিপ্রেসড রাখা যায়, যতখানি বঞ্চিত করা যায়। এবং পিউরিটানরা তো আরো বেশি এক ধাপে গিয়ে, তারা তো নিজেদের উপর টর্চার করে, মানে নিজেদেরকে যতটা যন্ত্রণা দেয়া যায়, যতটা এই বৈষয়িক ওয়ার্ল্ডলি এনজয়মেন্ট ডিলাইট থেকে বঞ্চিত করা যায়, দূরে রাখা যায়, ক্যাথলিকরাও এটা প্র্যাকটিস করত। এবং একটা সময় স্টিফেন বিরক্ত হয়ে গেল যে এই কেমন কথা, আমার চারপাশে আনন্দ উপভোগের এত মাধ্যম, আমার শরীর, মাই বডি ইজ সোর্স অফ এনজয়মেন্ট, আমি কেন সেটা এনজয় করব না? এই যে ফিজিক্যাল ডিজায়ার, বডি এনজয়মেন্ট, ডিলাইটস, এই বিষয়ে স্টিফেন অবসেসড হয়ে গেল। পরবর্তীতে আমরা নেক্সট লেকচারে এটাতে আরো বেশি আলোচনা করব, বাট এইখানে আমরা একটা বিষয় খেয়াল রাখি লাস্ট পয়েন্টে, যে যখনই ধর্মীয় অনুশাসন, কঠোর ধর্মীয় অনুশাসন থেকে কেউ হঠাৎ করে স্বাধীনতা পায়, তখন
তার চরিত্রটাকে সামলানো তার জন্য কঠিন হয়ে যায়। যতদিন পর্যন্ত ধর্মীয় অনুশাসন থাকে তখন কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারি, কিন্তু যখন হঠাৎ করে স্বাধীনতা এসে যায় তখন কিন্তু মানুষ তার এই চারিত্রিক শুদ্ধতা, ক্যারেক্টার পিউরিটি, এটা কিন্তু আর ধরে রাখতে পারে না। বিশেষ করে উঠতি বয়সের একটা ছেলে, স্টেফেনের মতো উঠতি বয়সের একটা ছেলে যার ফিজিক্যাল ডিজায়ার, ফিজিক্যাল নিড জন্মাচ্ছে, প্রথম দিকে এতটাই কড়াকড়ির মধ্য দিয়ে সে বড় হয়েছে যে এই ওয়ার্ল্ডলি ডিজায়ার, ফিজিক্যাল ডিজায়ার এইসবে সে কখনো চিন্তাও করেনি। এরপর হঠাৎ করে যখন সে স্বাধীনতা পেয়েছে তখন কিন্তু সে আর এই আকর্ষণটাকে অ্যাভয়েড করতে পারেনি। সে কিন্তু একটা সময় অবসেসড হয়ে যায়। ফিজিক্যাল ডিজায়ার, ওয়ার্ল্ডলি এনজয়মেন্ট, ডিলাইট, এই বিষয়ে সে কিন্তু অবসেসড হয়ে যায়। আচ্ছা, আমাদের আরেকটু বাকি রইলো, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে যেহেতু আমাদের রমাদানে টাইমটা কম, আমরা যেটা করব যে অলরেডি তো টাইম পাস হয়ে গেছে, আমরা কনফিউশন সলভিং এর জন্য আলাদা একটা টাইম সেট করব। এখন রমজানে আমরা লেকচারের টাইমটা হচ্ছে আপনারা শুধু শুনবেন এবং যতটুকু ডিসকাস করা যায় আমার পক্ষে আমি করব। যদি কোনো পার্টে কনফিউশন হয় সেটা আপনারা পরবর্তীতে আমাকে সলভিং ক্লাসে জানাবেন। হ্যাঁ, পিঙ্কি কিছু বলবেন? না স্যার, স্যার ভুলেন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন, আমি পরবর্তী লেকচার থেকে আমি কন্টিনিউ করব। যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন। আর হচ্ছে যাদের ক্লাস নেই তাদেরকে আমি আবার মনে করিয়ে দিই, আপনাদের ড্রামাটিক প্রেজেন্টেশন যেটা, সেটা আমি আপনাদের কয়েকজনের সাথে কথা বললাম, আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে রেকর্ডিং জমা দেওয়ার সুযোগটা ওপেন করে দিচ্ছি। আপনারা চাইলে রেকর্ড করে আপনাদের ড্রামা যেটা, সেটা ভিডিও রেকর্ড করে আমাকে সেন্ড করতে পারেন যদি আপনারা চান। ইফ ইউ উইশ টু সাবমিট দ্য ভিডিও রেকর্ডিং অফ ইউর ড্রামা, আমি সেটা অ্যাকসেপ্ট করব। বিভিন্ন দিক বিবেচনা করে আমি আপনাদেরকে সেই সুবিধাটা দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো রেকর্ড করে আমাকে সাবমিট করবেন, সমস্যা নাই, আমি সেটা কনসিডার করব। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ আপনি স্যার। হ্যাঁ বাকিদেরকে বলে দেন আপনারা আপনাদের সুবিধা মতো রেকর্ডিং করে যখন রেকর্ডিং করতে পারেন আমি আপনাদের আরো 2-3 দিন সময় বাড়িয়ে দিচ্ছি। 22 তারিখ অনেকের একটু, হ্যাঁ ইয়েস, হ্যাঁ বলেন সঞ্জিতা। স্যার আমি একটা ব্যাপার ক্লিয়ার না, যেটা হচ্ছে ডায়ালগ অ্যানালাইসিসের স্যার ব্যাপারটা, আমাদের এটা ক্লাসের আজকে কি ক্লান্ত করব? হয়েছে। ওকে ওকে ওকে। আচ্ছা সঞ্জিতা, ডায়ালগ অ্যানালিসিস এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা, হ্যাঁ ওকে, আমি আপনাদেরকে সাজেশন দিয়েছি যে আপনারা আপনাদের ড্রামাটিক প্রেজেন্টেশনটাকে আরো বেশি এনরিচ করতে পারেন যদি আপনারা আপনাদের ড্রামাটিক প্রেজেন্টেশনের শেষে খুব অল্প করে ক্যারেক্টার অ্যানালিসিস গুলো করে ফেলেন। এটা হচ্ছে সাজেশন, আপনাকে করতেই হবে তা না, ওটা একটা সাজেশন ছিল। ওভারঅল এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি আপনার নিজের মতো করে ড্রামাটিক প্রেজেন্টেশনটা রেকর্ড করেন। রেকর্ড করে আমি আপনাদেরকে সময় একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। 22 তারিখ ছিল তো, আমি আরো 3 দিন বাড়িয়ে দিচ্ছি, 25 তারিখ, 25th। আপনারা 25th এর মধ্যে রেকর্ডিং করে জমা দেন, কোনো সমস্যা নাই, ধীরে ধীরে ভালোভাবে রেকর্ড করে জমা দেন। আর আপনাদের যদি রেকর্ড করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমাকে তাহলে আগে থেকে জানালে আমি একটা গুগল মিট লিংক আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা এই যে এখন আমরা যেরকম রেকর্ড করছি না, তখন আপনারা আসবেন, এসে আপনাদের ক্যামেরা অন করবেন। ধরেন আপনারা 5 জন আসলেন, শুধুমাত্র আপনাদের 5 জনের জন্য আমি একটা লিংক ওপেন করব। আপনারা এসে অ্যাক্ট করবেন, রেকর্ড হতে থাকবে, আপনারা পারফর্ম করবেন, তারপরে আমি রেকর্ড করে সেভ করে নেব। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য, তবে আমাকে সেই ক্ষেত্রে মানে ওয়ার্ড দিতে হবে যে আপনারা সবাই ওই সময় প্রেজেন্ট থাকতে পারবেন। আর আরেকটা সহজ উপায় হচ্ছে আপনারা যার যার পার্টটা নিজেরা ভিডিও রেকর্ডিং করবেন। এটা কিন্তু ড্রামাটিক প্রেজেন্টেশন কিন্তু ভিডিও রেকর্ডিং থাকতে হবে, অডিও দিয়ে হবে না, ক্যামেরা অন থাকতে হবে। আপনি আপনাদের পার্টটুকু রেকর্ড করে আপনার যে গ্রুপ মেম্বারদের কাছে সেভ রাখতে পারেন।
আপনাদের যার যার পার্ট গুলো করা হয়ে গেলে সেগুলো আপনারা ভিডিও এডিটিং করে একসাথে জোড়া লাগিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারেন। এটাও একটা ওয়ে হতে পারে আপনাদের সুবিধা মতো। এখন আপনারা চিন্তা করেন, আপনারা চাইলে রেকর্ডিং জমা দিতে পারবেন, আমি সেটা অপশন দিচ্ছি এবং টাইম 3 দিন বাড়িয়ে দিচ্ছি 25 তারিখ। আপনারা একটু মন দিয়ে কাজটা করেন, ভিডিও রেকর্ডিংটা একটু ভালো করে করেন, যেহেতু এটা আপনাদের কন্টিনিউয়াস ইভালুয়েশনের একটা পার্ট, একটু যত্ন নিয়ে করেন। রেকর্ডিং নিয়ে আর কোনো সমস্যা আছে, কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ এক বলেন। রেকর্ড করলে তো স্যার শুধু আমি আমারটাই বলতে থাকবো, আরেকজনেরটা ডায়লগ যখন আসবে তখন কি করব? নাকি আমি আমার ডায়লগ গুলো জাস্ট একবার ডেলিভারি করে দিব, দেন আবার আরেকজন আরেকজনের না না, ডায়লগ সেটা তো ডেলিভারি সম্ভব করবে হবে না। আলাদা? এই ক্ষেত্রে আপনারা যেটা হয়, আপনার যে পার্ট গুলো, আপনার জি ডায়লগ গুলো এমন এমন পার্ট গুলো আপনি মানে চুজ করতে পারেন যে ক্ষেত্রে আপনারা দুজন আপনারা দুজন হয়তো ওই মেসেঞ্জারে এসে বা গুগল মিটে এসে, মেসেঞ্জারে তো মনে হয় রেকর্ড করার অপশন নাই। না না আপনারা স্যার, রেকর্ড অপশন নাই। এই যে এই যে এখানে আমরা যেমন কথা বলছি, আপনি বলছেন আমি শুনছি, জি সেই ক্ষেত্রে আপনারা গুগল মিটে রেকর্ড করতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার, এটা তাহলে ভালো হবে। আমি হ্যাঁ আমার জায়গা থেকে জয়েন করলাম, আরেকজন আরেকজনের জায়গা থেকে গুগল মিটে জয়েন করে আমরা সবাই চাইলে একসাথেও অ্যাড করতে পারবো ড্রামাটা। হ্যাঁ, তবে সেই ওই মুহূর্তে শুধু আপনার গ্রুপ প্রেজেন্ট থাকবে। জি জি, দেন আবার হ্যাঁ, আলাদা করে আমি আমার আমি ডিসকাশনটা গ্রুপের জন্য, আপলোড হ্যাঁ করবো। আপনাদের গ্রুপের জন্য আমি একটা, আপনারা চাইলে নিজেরা করতে পারেন, আপনারা যদি চান আমি আপনাদেরকে একটা লিংক দিব, সেই লিংকও জি আমি দিয়ে দিতে পারি। জি, বুঝতে পারছি এবার স্যার। হ্যাঁ, আর লিংক যখন আমি দিব, আপনাদের রিল্যাক্স অপশন আছে, আপনারা চাইলে শুরুতে 15-20 মিনিট রিহার্সাল করে নিলেন, তারপর আপনি মূল রেকর্ডিং এ গেলেন, আমি ওটা কনসিডার করে নিব। সাপোজ আচ্ছা আপনাদের আপনাদের রেকর্ডিংটা হয়তো, আপনারা 6 জন আছেন, 6 জন জি 30 মিনিটস, তাই না? প্রথমে আধা ঘন্টা আপনারা রিহার্সাল করলেন, ওইটাও রেকর্ডিং থাকলো। এরপরে আধা ঘন্টা আপনারা মূল ড্রামাটিক প্রেজেন্টেশন, সেটাও রেকর্ডেড রইলো। মূল টোটাল 1 ঘন্টা। জি আপনারা স্যার। আপনাদের সুবিধা মতো যতক্ষণ সময় লাগে ততক্ষণ আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা স্যার, নিজেরা লিংক ওপেন করে মানে হ্যাঁ, করা যদি যাবে না? আপনারা পারেন, যদি আপনারা পারেন নিজেরা লিংক ওপেন করলে সেক্ষেত্রে আপনারা মাত্র মনে হয় 50 মিনিট বা 1 ঘন্টা পাবেন। আর আমি যদি আপনাদেরকে লিংক ওপেন করে দিই, সেক্ষেত্রে আপনারা এটা 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে পারবেন। রিহার্সালে যদি বেশি সময় লাগে, ওটাও আপনারা রেকর্ডেড রইলো, ওটা আপনাদের এফোর্ট হিসেবে রইলো, ওটাও আমার ইভ্যালুয়েশনে কাজে লাগবে যে আপনারা কতটুকু যত্ন নিয়ে কাজটা করেছেন। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? রেকর্ডিং এর যে কোনো সমস্যায় গ্রুপ থেকে আমাকে জানাবেন, আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। রেকর্ডিং এর যে কোনো সমস্যায় আমাকে জানাবেন। আপনারা নিজেরা রেকর্ডিং করতে পারলে খুবই ভালো, যদি আমার হেল্প চান তাহলে বলবেন, আমি হেল্প করব। এই যে এখন যেমন রেকর্ড করছি, শুধু অডিও রেকর্ড হচ্ছে, তখন হচ্ছে আমরা সবাই ভিডিও ক্যামেরা অন করব, ক্যামেরা অন করে আমরা ড্রামাটিক প্রেজেন্টেশনটা দিব। আমি টোটাল আপনার রিহার্সাল সহ টোটাল ড্রামাটিক প্রেজেন্টেশনটা আমি রেকর্ড করে নেব। আপনার যদি লিংক প্রয়োজন হয়, অবশ্যই নিজেরা তৈরি করলে ভালো, নিজেরা যদি পারেন খুবই ভালো, আর যদি আমার হেল্প লাগে, যদি আমার লিংক যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদেরকে জানাবেন আমাকে। আপনাদের সময় বাড়িয়ে দিচ্ছি, একটাই আশা যে আপনারা কাজটা একটু ভালো করে করেন, যেহেতু এটা আর মার্কস অনেক, মার্কস ভালো মার্কস আছে, অতএব একটু যত্ন নিয়ে করেন। আর স্যার, স্ক্রিপ্ট কি মানে ডায়লগ কি একদম মুখস্থ করে বলবো নাকি স্যার থাকতে ইটস তো থাকতে অনেক আপনাদের সময়? ডিজাইন, আপনারা গ্রুপ মেম্বাররা মানে ঠিক করেন কিভাবে করলে সুন্দর হয়, জিনিসটা ভালো হয়। না স্যার, মানে যেহেতু ভিডিও রেকর্ডিং হবে সেক্ষেত্রে তো স্যার মানে আম, ধরেন বলতে বলতে অনেক সময় আটকে যায়, তো তখন কি স্ক্রিপ্ট হাতে নিয়ে হ্যাঁ বলা হ্যাঁ হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যাবে,
অতটা কড়াকড়ি আমি করব না, এটা তো মনে হয়ে যাবে, তাই না? জি স্যার, কারণ প্রথমবার এরকম হ্যাঁ, ড্রামাটিক প্রেজেন্টেশন না দিচ্ছি তো স্যার, কিন্তু এই তারপরেও জন্য। আপনাদেরকে অনেক টাইম দেওয়া হয়েছে তো ওইটা মাথায় রেখেছি আর কি। তারপর ঠিক আছে, যদি মাঝখানে হেল্প নিতে চান নিতে পারেন। ঠিক আছে, আপনারা রেকর্ডিং আমাকে জমা দিতে পারবেন নিজেদের সুবিধা মতো। আরো 3 দিন বাড়িয়ে দিচ্ছি, 25 তারিখ। 25 তারিখ সময় নেন আপনারা, ধীরে ধীরে সুন্দর করে কাজটা করেন। ক্লাসমেটদেরকে বলে দেন আমি টাইম বাড়িয়ে দিচ্ছি। আর আপনাদের ভাইভা আপনাদের মিড টার্মের উপরে হবে, সেটা আগামী শনিবার। শনিবার ধরেন 12টা থেকে শুরু করব। ভাইভাটা হবে হচ্ছে আপনাদের মিড টার্মের কোয়েশ্চেনের উপরে। মিড টার্মের যে কোয়েশ্চেন গুলো ছিল, 10টা ব্রিফ ছিল আর 4টা শর্ট ছিল, টোটাল 14। এগুলো থেকেই প্রশ্ন হবে। আপনারা মিড টার্মের কোয়েশ্চেন গুলো ভালো করে স্টাডি করে আসেন, এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। ঠিক আছে? জি স্যার। আর কোনো সমস্যা না থাকলে, আর কোনো কথা না থাকলে এখন তাহলে আজকের মতো এখানে শেষ করি। আবার আগামী বুধবার সকাল 11টায় দেখা হবে। এখন কিন্তু 11টা থেকে ক্লাস, সকাল 11টায় দেখা হবে আগামী বুধবার। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়েলকাম, আসসালামু আলাইকুম আসসালাম।